রোজাকে টার্গেট করে সক্রিয় সিন্ডিকেট, বাজার থেকে উধাও হচ্ছে সয়াবিন তেল। মানুষ এখন ভোট দিয়ে সরকার গঠনের অপেক্ষায়, বলেছেন আমির খসরু। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হবে না, গভর্নর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। রোজাকে টার্গেট করে সক্রিয় সিন্ডিকেট, বাজার থেকে উধাও হচ্ছে সয়াবিন তেল। রোজা যত ঘনিয়ে আসছে, ভোজ্য তেলের বাজারে অসাধু চক্রের কারসাজি তত বাড়ছে। কোমর বেঁধে সক্রিয় হচ্ছে সেই পুরনো সিন্ডিকেট। পরিস্থিতি এমন, রোজা শুরুর 4 মাস আগেই কোম্পানিগুলো মিল পর্যায় থেকে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করছে। ডিলারের কাছে সরবরাহ কমিয়েছে। এতে ডিলার থেকে খুচরা বাজারে সরবরাহ কমিয়ে বাড়ানো হচ্ছে দাম। তবে বাড়তি দামেও চাহিদা মতো তেল পাচ্ছেন না খুচরা বিক্রেতারা। এতে বাজার থেকে এক প্রকার উধাও হচ্ছে সয়াবিন তেল। তেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের ভিড় বাড়ছে খোলা বাজারে। সোমবার রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এদিকে তেলের দাম সহনীয় রাখতে 17 অক্টোবর পাম ও সয়াবিন তেলের মূল্য সংযোজন কর 15% কমিয়ে 10% করা হয়েছে। এছাড়া উৎপাদন ও ব্যবসা পর্যায়ে সয়াবিন ও পাম তেলের মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হয়। 15 ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে। তবে মাসের ব্যবধানে লিটারে 20 টাকা বেড়ে খোলা সয়াবিন খুচরা বাজারে 185 টাকা বিক্রি হচ্ছে, আর লিটারে 3 টাকা বেড়ে বোতলজাত বিক্রি হচ্ছে 166 থেকে 170 টাকা। সঙ্গে 15 দিনের ব্যবধানে পাম তেল ও রাইস ব্র্যান্ড তেলের দামও লিটারে 6 থেকে 20 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। এতে আসন্ন রোজার বাজার আরও অস্থির হওয়ার আশঙ্কা করছেন ভোক্তারা। তারা বলছেন, প্রতি বছরের মতো এবারেও রমজানে বাড়তি দরে ভোজ্য তেল কিনতে হবে। সোমবার নয়াবাজারের মুদি বিক্রেতা মোহাম্মদ তুহিন বলেন, 15 দিন আগেও 5 লিটারের বোতলজাত সয়াবিন তেল 790 থেকে 800 টাকা দিয়ে কিনে খুচরা পর্যায়ে 818 টাকায় বিক্রি করতাম। এখন পাওয়া যাচ্ছে না। ডিলাররা অল্প পরিমাণে সরবরাহ করছেন, তাই ডিলাররা সংকট দেখিয়ে আজও 810 টাকা দিয়ে বিক্রি করছে। তবে সরকার নির্ধারিত পণ্যের গায়ের লিখিত খুচরা মূল্য 818 টাকায় বিক্রি করতে হচ্ছে। এছাড়া 1 লিটারের বোতলজাত তেলেও একই অবস্থা। 1 লিটারের বোতলজাত সয়াবিন তেল 166 থেকে 170 টাকা খুচরা মূল্যে বিক্রি করতে হচ্ছে। এই তেল ডিলারদের কাছ থেকে 162 টাকা দিয়ে কিনতাম, এখন 165 টাকা দিয়ে কিনতে হচ্ছে। রূপচাঁদা, তীর, বসুন্ধরা ফ্রেশ সহ সব কোম্পানি একই রেট ধরে দিচ্ছে। তিনি জানান, আগে কম দামে কিনে সরকার নির্ধারিত দামে বিক্রি করতাম। এখন কোম্পানি দাম বাড়ানোর পর আমাদের বেশি দামে সয়াবিন তেল কিনতে হচ্ছে, কিন্তু বিক্রি করতে হচ্ছে সেই সরকারি দামেই। এছাড়া কোম্পানিগুলোর ডিলাররা সয়াবিন তেল সরবরাহ অনেক কমিয়েছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। চাহিদা দিয়েও অনেক কোম্পানির কাছ থেকে চাহিদা মাফিক বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। কোম্পানি দিচ্ছে না। 10 কার্টুন তেল চাহিদা দিলে 2 কার্টুন তেল দেওয়া হচ্ছে, যেই কারণে খুচরা বাজারে বোতলজাত তেলের সংকট দেখা দিয়েছে। কোম্পানিগুলো ইচ্ছা করেই এমনটা করেছে, যাতে রোজার আগে ভোজ্য তেলের দাম বাড়িয়ে বাড়তি মুনাফা করতে পারে। তাই এখন থেকে এই বিষয়ে নজর দিতে হবে। রাজধানীর জিঞ্জিরা কাঁচা বাজারের মুদির বিক্রেতা সোহেল যুগান্তরকে জানান, বাজার থেকে কৃত্রিম সংকট তৈরি করে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। ডিলারদের কাছ থেকে প্রতি লিটার খোলা সয়াবিন 182 টাকায় কিনতে হচ্ছে, আর খুচরা পর্যায়ে বিক্রি করতে হচ্ছে 185 টাকা। তবে 15 দিন আগেও তা 166 থেকে 158 টাকায় ডিলারদের কাছ থেকে কিনতাম, খুচরা বিক্রি করতাম 160 টাকা। তিনি জানান, দাম বাড়ায় খোলা সয়াবিন এখন বিক্রি করছি না। এটির দাম বোতল থেকে অনেক। তবে নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষ একেবারে বেশি দামে দিয়ে 1 লিটারের বোতলজাত তেলও কিনতে পারছেন না। এতে খোলা তেলের চাহিদাও বেড়েছে। ফলে কিছু বিক্রেতা খোলা তেলের দাম বেশি হয় বোতলজাত তেলের মুখ খুলে খোলা তেলের ড্রামে ঢেলে বিক্রি করছেন। এতে বাজারে বোতলজাত তেলেরও সংকট দেখা দিয়েছে। দাম বাড়ার কারণ জানতে চাইলে কাউরান বাজারে কথা হয় বিভিন্ন তেল কোম্পানির ডিলারদের সঙ্গে। তারা যুগান্তরকে বলেন, কোম্পানি থেকে আমাদের তেল সরবরাহ কমছে না, কম করে সয়াবিন তেল সরবরাহ করছে। যেখানে একজন ডিলারের চাহিদা 10 কার্টন বা 100 কার্টন, সেখানে কোম্পানি 20 থেকে 30 কার্টন তেল দিচ্ছে। এই কারণে বাজারে সরবরাহ কমাতে হচ্ছে, যে কারণে খুচরা পর্যায়ে বোতলজাত তেলের সংকট দেখা দিচ্ছে। তবে কোম্পানিগুলো বলেছে, কিছুদিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। মানুষ এখন ভোট দিয়ে সরকার গঠনের অপেক্ষায়, বলেছেন আমির খসরু।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবার সবার অধিকার সমুন্নত রেখে আগামী দিনের বাংলাদেশ গড়তে হবে। কারণ আমরা তো অধিকারের জন্য লড়াই করেছি, জীবন দিয়েছি, জেলে গিয়েছি। সেই অধিকার কেড়ে নেওয়ার কারো ক্ষমতা নেই। সেই কারণে মানুষ ভোট দিয়ে সরকার গঠনের জন্য অপেক্ষায় আছে। কারণ জনগণের সরকারের জবাবদিহি আছে, অন্য কোনো সরকারের জবাবদিহি নেই। তাই জনগণের সরকারের জন্য দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। রাজনীতিকরা যত ধরনের সংস্কারের কথা বলছেন, নির্বাচিত সরকার সেই কাজ করবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে আমির খসরু বলেন, আওয়ামী লীগকে যদি রাজনৈতিকভাবে বাতিল করতে হয়, সেটা নির্বাচনের মাধ্যমে করা সবচেয়ে সহজ। সেই বাতিল হবে স্থায়ী বাতিল, অন্য বাতিল কিন্তু কাজ করে না। অন্য ধরনের বাতিলে গেলে সেই বাতিল সাময়িক কাজ করবে, তবে দীর্ঘমেয়াদী হবে না। আওয়ামী লীগকে জনগণ যখন বাতিল করবে, সেটি হচ্ছে আসল বাতিল। আমাদের ওই দিকে যেতে হবে। তিনি আরো বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংস্কার করলে আপত্তি নেই, তবে সবচেয়ে বড় সংস্কার নির্বাচনী সংস্কার। এত সংস্কারের কথা শুনছি, কিন্তু নির্বাচনী সংস্কারের কথা শুনছি না। বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় যায়, তাহলে দেশ সংস্কারের যে 31 দফা ঘোষণা করা হয়েছে, সেগুলো বাস্তবায়ন করবে। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী বলেছেন, গণতন্ত্র বিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনও কিন্তু থেমেনি। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে বিদেশে শাসনে প্রশাসনে এখনও সক্রিয়। এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। তাই আগামী নির্বাচনে জয়ী হতে লোহাগড়ায় প্রতিটি এলাকাকে বিএনপির ভোট ব্যাংকে পরিণত করতে হবে। বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হবে না, গভর্নর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হবে না। আমরা শ্রীলঙ্কা হয়ে যাইনি, আমাদের গ্রোথ কমেনি। যে কোনো পলিসি ইমপ্লিমেন্ট করলেও মূল্যস্ফীতি 1 বছরের আগে কোনো দেশেই কমে না। মাত্র 4 মাস সময় পার করছি, আমাকে আরও 8 মাস সময় দিতে হবে। আমরা শুধু মুদ্রানীতির উপর নির্ভর করছি না, সব প্রয়োজনীয় পণ্যের এলসি খোলা রয়েছে, প্রয়োজনে অনুসারে শুল্ক শিথিল করা হয়েছে। গভর্নর বলেন, আমরা শ্রীলঙ্কা হয়ে যাইনি, আমাদের গ্রোথ নেগেটিভ হয়নি, বিনিয়োগ হার ও পরিবেশ ঠিক করছি। আমরা আশাবাদী সামনে বিনিয়োগ আসবে। তিনি বলেন, বেক্সিমকো কয়েক মাস ধরে তাদের শ্রমিকদের মজুরি দিতে পারছিল না। সরকার অর্থ দিয়ে তাদের শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করছে। এখন গ্রুপটিতে রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে, যাতে গ্রুপটি সচল করা যায়। কোনো বিজনেস প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়নি। বেক্সিমকো রিসিভার দেওয়া মানে কোম্পানি বন্ধ নয়, বরং এটা সচল করা হচ্ছে। ব্যাংক নিয়ে তিনি বলেন, বিগত সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ব্যাংক খাত। এখন যদি দ্রুত সংস্কার বা সমাধান চাওয়া হয়, আমার চাকরি ছেড়ে দিতে হবে। কারণ এক ব্যাংকের 27,000 কোটি টাকার অ্যাসেট এক পরিবারের হাতে ছিল, তারা 23,000 নিয়েছে। আমার হাতে ম্যাজিক নেই, তবে আমি বলতে পারি কোনো ব্যাংক বন্ধ হবে না, কারণ তাদের তারল্য সহায়তা দেওয়া হচ্ছে। অর্থ পাচার নিয়ে তিনি বলেন, দুর্বৃত্তায়নের মাধ্যমে দেশ থেকে কয়েক লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। এটা ফিরে পাওয়া কঠিন, তবে আমাদের জাল ফেলা হয়েছে, এখন গোটানো বাকি। এর মধ্যে আমরা দেশ ও দেশের বাইরেও যোগাযোগ করেছি। আমাদের সহযোগিতার জন্য চলতি সপ্তাহে আমেরিকার প্রতিনিধি আসছে, যুক্তরাজ্যের প্রতিনিধি আসছে, বিশ্বব্যাংক আসবে এবং সিঙ্গাপুরের সঙ্গেও কথা হবে। আমরা চাই না কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প বন্ধ হয়ে যাক, কারণ সেখানে অনেক মানুষের কর্মসংস্থান রয়েছে। আবার কোনো ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবও জব্দ করা হয়নি, হবেও না। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হবে। ঢাকায় টোটাল ব্যাংকিংয়ের 59%, চট্টগ্রামে 17%, বাকিটা অন্য জায়গায়। আমরা এটাকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই। আমাদের এজেন্ট ব্যাংক বড় কাজ করছে, তাদের মাধ্যমে এমএফএস সেবা দ্রুত ছড়িয়ে পড়ছে। গভর্নর বলেন, কয়েকটি ব্যাংক গ্রাহকদের টাকা দিতে পারছে না, কিন্তু তাদের নগদ সহায়তা দেওয়ার চেষ্টা চলছে। তবে গত 3 মাসে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে কোনো নগদ সহায়তা দেওয়া হয়নি, কারণ ম্যাক্রো ইকোনমি স্টেবল রাখতে হবে। এটা স্টেবল না হলে কোনো বিনিয়োগ হবে না। এজন্য ব্যবসায়ীদের ধৈর্য ধরতে হবে। আমাদের উদ্দেশ্য, যারা ব্যাংকের টাকা মেরেছে তারা ব্যাংকের সঙ্গে থেকে টাকা ফেরত দেয়। বাইরে যে টাকা চলে গেছে সেসব কিভাবে আইনগত প্রক্রিয়ায় ফেরত আনা যায়, সেই চেষ্টা চলছে। তিনি আরো বলেন, ফরেন এক্সচেঞ্জ শর্টেজ এখন নেই। আমি মনে করি সাপ্লাই সাইডে যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে, ব্যাংক রেজুলেশন অ্যাক্ট নিয়ে আসতে চাইছি। ব্যাংকিং খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর পাকিস্তানের থেকেও দুর্বল। এটা ঠিক হতে 2 থেকে 3 বছর সময় লাগবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।